My dear students, especially the SSC aspirants, welcome you all once again to my class. এবং আজকের এই ক্লাসটা পোয়েট্রি অ্যানালিসিসের ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কবিতাটা নিয়েছি ওয়ার্ডসওয়ার্থের টিনটার্ন অ্যাবি, এবং এই কবিতাটা কিন্তু তোমাদের এসএসসি সিলেবাসে রয়েছে এবং বিভিন্ন কলেজের যে গ্র্যাজুয়েশন সিলেবাস তাতেও কিন্তু রয়েছে। এবং ওয়ার্ডসওয়ার্থের এই কবিতাটা কিন্তু বেস্ট রিপ্রেজেন্টেটিভ পোয়েম এবং বলা হলো it is one of the best poems of Wordsworth, because in this particular poem Wordsworth has put forward the best of his poetic trait, his poetic sensibilities, as well as the best of his diction. এবং এই কবিতাটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে কিন্তু ওয়ার্ডসওয়ার্থকে কবি হিসাবে এবং মানুষ হিসাবে বোঝার ক্ষেত্রে আমরা এক কদম এগিয়ে যেতে পারবো। ইনফ্যাক্ট ওয়ার্ডসওয়ার্থের কাব্য যে জগৎ, সেই জগৎটা একটু বুঝে নেওয়া দরকার রয়েছে কবিতার টেক্সট অ্যানালিসিসে যাওয়ার আগে। খুব ছোট করে আমরা ওয়ার্ডসওয়ার্থকে কবি হিসাবে, মানে ইন ডিটেলস যদি নাও আমরা যাই, অন্তত এই কবিতার সাপেক্ষে যেটুকু দরকার সেইটুকু বুঝে নেওয়ার চেষ্টা করব। দুটো টার্মিনোলজি বা টার্মিনোলজি না বলে টার্ম বলাটাই বেটার। তোমরা যদি একটু মনে রাখো তাহলে ওয়ার্ডসওয়ার্থকে বুঝতে খুব সুবিধা হয়। একটা হচ্ছে হাই প্রিস্ট অফ নেচার, এবং আরেকটা টার্ম হচ্ছে আ পোয়েট অফ স্পিরিচুয়াল কমিউনিয়ন উইথ নেচার। দুটো শব্দের একটু ব্যাখ্যা প্রয়োজন। স্পিরিচুয়াল কমিউনিয়ন বা আধ্যাত্মিক বা আত্মিক একটা সম্পর্ক প্রকৃতির সঙ্গে, সেই ধরনের কবি উনি হচ্ছেন অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ। তার কাব্যে বলা ভালো, বিশেষ করে তার সেরা সেরা কবিতাগুলোতে আমরা এই ব্যাপারটা দেখতে পাই, যেখানে ওয়ার্ডসওয়ার্থ কিন্তু প্রকৃতির সঙ্গে ফিলসফিকে এত অসাধারণভাবে মিশিয়েছেন, এবং সেই ফিলসফি কিন্তু খুব প্রোফাউন্ড লেভেলের ফিলসফি, কোনো সুপারফিশিয়াল তো নয়, এবং মাঝামাঝি লেভেলে কোনো ডেপথ সেখানে নেই। বেশ ভালো গভীরের বিষয়গুলোকে তিনি মিশিয়েছেন, এবং এতটাই আধ্যাত্মিকতার গভীরে তিনি ঢুকে গেছেন যেখানে কিন্তু বিভিন্ন ডিভাইন কনটেক্সট ঢুকে পড়েছে নেচারের এক্সকুইজিট ট্রিটমেন্টের মধ্যে, এবং দুটো মিলেমিশে অসাধারণ এক কাব্যিক এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে হবে। এবং হাই প্রিস্ট অফ নেচার এই কথাটা মানেটা কি? ইনফ্যাক্ট ওয়ার্ডসওয়ার্থ নেচারকে কিন্তু কেবল প্রসেশন অফ সিজন অ্যান্ড সিজনাল বিউটিজ ফর্মস এই হিসাবে দেখেননি। তিনি নেচারকে দেখেছেন অ্যাজ এ স্ট্রং অ্যাক্টিভ এন্টিটি, জাস্ট লাইক দ্য হিউম্যান সোল। মানুষের আত্মা যেরকম একটা অ্যাক্টিভ বিষয়, স্ট্রং একটা এন্টিটির বিষয়, আমাদের মানবীয় যে সত্তা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, তেমনিভাবে প্রকৃতির মধ্যে একটা তিনি সত্তাকে খুঁজে পেয়েছেন, যে সত্তা কিন্তু মোটেই জড় নয়, অনেক বেশি সজীব তো বটেই, কারণ প্রকৃতির মধ্যে জড় উপাদানের পাশাপাশি সজীব উপাদানও রয়েছে। এবং সজীবের থেকেও বড় কথা, ওই আধ্যাত্মিক উপস্থিতিটি বা ওই যে আত্মার উপস্থিতি, সোল অফ দ্য নেচার, তিনি ফিল করেছেন যে মানুষের মতোই অ্যাক্টিভ, এবং তথাকথিত জড়বস্তুর মধ্যেও তিনি সেই উপস্থিতি অনুভব করেছেন, যাকে আমরা এক অর্থে প্যান্থেইজম বলতে পারি, বা সর্বেশ্বরবাদ, অর্থাৎ সব কিছুতে ঈশ্বরের উপস্থিতি রয়েছে। তো মোটামুটি ওয়ার্ডসওয়ার্থের এই পোয়েটিক যে আসপেক্টটাকে একটু বুঝে নিলে কবিতাটা বুঝতে অবশ্যই আমাদের সুবিধা হবে। এবং আরেকটা ছোটো কথা বলে রাখা দরকার, এই কবিতাটা কিন্তু আমরা একটা মিনিয়েচার কবিতা ভাবতে পারি। তোমরা অবাক হতে পারো যে এত বড় কবিতাটা মিনিয়েচার। হ্যাঁ, ওনার আরেকটা এপিক্যাল ভলিউমের কবিতা রয়েছে প্রিলিউড বলে, সেই কবিতায় যেখানে তিনি তার বেড়ে ওঠা একজন মানুষ হিসাবে এবং একজন কবি হিসাবে কীভাবে নেচারের ফর্মেটিভ ইনফ্লুয়েন্সের দ্বারা প্রভাবিত হয়েছিল, আন্ডার দ্য ডিরেক্ট ফর্মেটিভ ইনফ্লুয়েন্স অফ নেচার, সেখানে তিনি ওইটা বলেছেন। এবং এইটা বলতে গিয়ে তিনি বিভিন্ন চাইল্ডহুড এক্সপিরিয়েন্সকে টেনে এনেছেন। এখানেও আমরা অলমোস্ট সেই জিনিস দেখব, তবে ছোট করে। ইনফ্যাক্ট এই কবিতাটা একটা প্রেডিসেসর পোয়েম আমরা ধরতে পারি। এটা প্রিসিডিং এবং সাকসিডিং স্তরে ওই কবিতাটা অনেক ওই সেম থিম অফ নেচার, মেমোরি, ডেভেলপমেন্ট অফ দ্য পোয়েটস মাইন্ড, এই ধরনের থিমগুলো নিয়ে দুটো কবিতায় লেখা, কিন্তু ওটা অনেক বড় ভলিউমের। তো এই কবিতাটা যদি তোমরা বুঝে নিতে পারো, ওই কবিতাটা বোঝাটা কিন্তু সহজ হয়ে যাবে। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার আছে, ওয়ার্ডসওয়ার্থের কাব্যিক যে ধারণা ছিল, কবিতা লেখার যে স্টাইল ছিল, সেখানে তিনি বেশিরভাগ ক্ষেত্রে বা ইন মোস্ট অফ দ্য কেসেস কবিতাগুলো তাৎক্ষণিক ইমোশনের উপর দাঁড়িয়ে লিখতেন না। তিনি কোনো একটা জিনিস তার যদি ভালো লেগে যেত, সেটা কোনো নেচারস্কেপ বা কোনো কিছু, সেই জিনিসটা তিনি মনের মধ্যে স্টোর করে রাখতেন, এবং বেশ কিছুটা টাইম তার মধ্যে পাস হতে দিতেন। তারপরে সেটা কয়েক মাস হতে পারে, কয়েক সপ্তাহ হতে পারে, কয়েক বছর হতে পারে।
তারপরে যখন কোনো পেনসিভ মুড তিনি কোনো দিন ফিল করতেন এবং তার কিছুই ভালো লাগতো না, তিনি কাজে কর্মে কোথাও যেতেন না, চুপচাপ পড়ে থাকতেন রুমের মধ্যে খাটের উপরে গুটিসুটি মেরে, এবং তখন তার মনে করার চেষ্টা করতো আগে তিনি কী কী ভালো ভালো জিনিস দেখেছেন, এবং সেখান থেকে স্মৃতিগুলোকে যখন তিনি রিমেম্বার করতেন ওয়ান্স অ্যাগেন, তখন যে প্লেজারটা ফিল করতেন সেটা নিয়েই, সেই অনুভূতিটা নিয়েই, সেই ইমোশন, আনন্দ নিয়েই, আনন্দ হোক দুঃখ হোক হোয়াট এভার ইট মেবি, তিনি কবিতা লিখতেন। তিনি পার্সোনালি বিশ্বাস করতেন যে আবেগের তাৎক্ষণিক যে আমাদের অনুভবটা থাকে তার মধ্যে সুপারফ্লুইটি থাকে, কখনো কখনো এক্সেস থাকে। এই অতি ব্যাপারটাকে, এই সময়টা যে মাঝখানে দেওয়া হচ্ছে সেখানে থিতিয়ে যাওয়ার একটা সময় থাকে ওই অনুভূতিগুলোর জন্য, এবং থিতিয়ে যাওয়ার পরে যে অনুভূতিটা পড়ে থাকে সেটা কিন্তু একদম জিস্ট বা সারাৎসার এসেন্স অফ দ্য ফিলিং অর ইমোশন। ফলে সেটার উপর দাঁড়িয়ে কবিতা লিখলে সেটা হবে একদম সত্যিকারের যে অনুভূতিটা হচ্ছিল তার এসেন্সকে নিয়ে লেখা হলো, ফলে সেখানে ফলসিফিকেশানের জায়গা থাকবে না। তো সেই জন্য আমরা দেখি বেশিরভাগ কবিতাগুলো, এবং এই বিষয়টা আমরা ওই কবিতাটা রয়েছে দ্য ড্যাফোডিলস, স্কুল লেভেলে হয়তো তোমরা অনেকেই পড়ে থাকতে পারো। ড্যাফোডিলস কবিতা এটা রয়েছে যে উনি কীভাবে কবিতা লিখতেন বা তার কবিতার যে ইন্সপিরেশন কখন তিনি বেস্ট ফিল করতেন সেটা ওই কবিতায় ছোটো হলেও বলা হয়েছে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখার দরকার আছে যে ইনফ্যাক্ট এই যে কবিতাটা আমরা পড়বো, এই কবিতাটাও কিন্তু প্রথমবার তিনি ওয়াই নদীর তীরে টিনটার্ন অ্যাবিতে যখন ভিজিট করতে গেছে, হ্যাঁ এখানে একটা কথা বলে রাখা দরকার, টিনটার্ন অ্যাবিতে ভিজিট করতে যাওয়ার প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার আছে। টিনটার্ন অ্যাবি, এই টিনটার্ন জায়গাটা, যে অ্যাবি ওখানে একটা ছিল, অ্যাবি মানে খ্রিস্টানদের মঠ, তার ধ্বংসাবশেষ, এক্লেজিয়াস্টিক্যাল রুইন। ইনফ্যাক্ট ওয়াই নদীটা ওয়েলস যে পার্শ্ববর্তী দেশ রয়েছে সেখানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এসে ইংল্যান্ড ঢুকেছে, এবং এখানে সেভার্ন নদীর সঙ্গে মিশেছে। ব্রিস্টলের মধ্য দিয়ে সেভার্ন বয়ে গিয়ে যেখানে মিট করেছে দুটো নদী, সেই মিটিং পয়েন্ট থেকে ওয়াই নদীর গতিপথ ধরে যদি আমরা 10 কিলোমিটার মতো উজানে যাই, আপস্ট্রিম যাই, তাহলে ওই টিনটার্ন জায়গাটা আমরা পাবো, যেখানে একটা এক্লেজিয়াস্টিক্যাল রুইন রয়েছে। আগে অর্থাৎ বেশ কিছুদিন আগে সে জায়গাটাতে খ্রিস্টানদের ছিল, মানে মঠ ছিল, চার্চ ফাঁস এই সমস্ত ছিল, কিন্তু পরবর্তী সময় সেটা পরিত্যক্ত হয়, এবং পরিত্যক্ত হওয়ার কারণে সেই জায়গাটাতে কিন্তু এখন জনবসতি হয়তো নেই, কিন্তু ওই রুইন্সটা একটা ভালো ট্যুরিস্ট অ্যাট্রাকশানের জায়গা, বা যারা যেতে চান তাদের কাছে একটা ভালো সুন্দর জায়গা হয়ে থেকে গেছে, কারণ ওইখানকার ন্যাচারাল বিউটিটা অসাধারণ। নদী রয়েছে, জঙ্গল রয়েছে, অ্যাবি রয়েছে, যেহেতু অ্যাবিটা রুইন ফর্মে, কিন্তু সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত প্রাচীনত্বের গন্ধ রয়েছে, দ্য স্মেল অফ দ্য ওল্ডেন ডেজ, সেই গন্ধটা ওখানে রয়েছে। এবং ওয়ার্ডসওয়ার্থের জায়গাটা খুব প্রিয় ছিল, ঠিক আছে। তো 1793-তে উনি প্রথমবার ভিজিট করতে গেছিলেন। সেবারে যে মেমারি, সেই মেমারিগুলোর উপর দাঁড়িয়ে তিনি কিন্তু লেখেননি। আজকে যখন রিভিজিট করছেন, সেই রিভিজিট করার সময় যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কিন্তু আজকের শুধু অভিজ্ঞতা নয়, কম্পেয়ার করেছেন তিনি আগের অভিজ্ঞতার সঙ্গে, এবং দুটো মিলেমিশে অ্যাকচুয়ালি এখানে প্রেজেন্ট এবং পাস্টের মধ্যে আমরা বেশ কিছু সুইচ ওভার দেখব। প্রেজেন্টে নিয়ে কিছু বলছেন, তারপর আবার চলে আসেন পাস্টে, আবার প্রেজেন্টে আসছেন, এই সুইচিং ওভারটা রয়েছে, এবং এই পাস্ট প্রেজেন্টের যে মিশ্রণ এই কবিতাটাকে আরও অসাধারণ করে তুলেছে। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা কবিতাটা পড়ব, এবং একটা ছোট্ট কথা বলে রাখার দরকার রয়েছে যে এই কবিতাটার যে কমপ্লিট টাইটেল সেটা তোমরা একটু মুখস্থ করে নিও, কারণ ওটা অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে। লাইনটা মানে টাইটেলটা আমারও পুরো মুখস্থ নেই, মোটামুটি কম্পোজড আফটার এ ফিউ মাইলস অ্যাবাভ টিনটার্ন অ্যাবি অন রিভিজিটিং দ্য ব্যাঙ্ক অফ দ্য ওয়াই ডিউরিং এ ট্যুর July 13th, 1798। এত বড় একটা টাইটেল, এটা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে নিও, কারণ এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আমি আবারও বলছি, ঠিক আছে। কম্পোজড আ ফিউ লাইন্স অ্যাবাভ টিনটার্ন অ্যাবি অন রিভিজিটিং দ্য ব্যাঙ্কস অফ দ্য ওয়াই ডিউরিং আ ট্যুর July 13, 1798। এই অত বড় টাইটেলটা অবশ্যই মুখস্থ করে রাখবে, ওকে। তো আমরা এই যে কবিতাটা পড়বো, এই কবিতাটা পড়ার সময় দুটো বিষয় মাথায় রেখে পড়বো, যে এখানে কিন্তু তিনি একা নন, তার বেশ কিছু অন্যান্য ভিজিটের সঙ্গে, মানে ভিজিটের মতোই তার সঙ্গে ছিলেন তার বোন ডরোথি। অ্যাকচুয়ালি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে ডরোথির সম্পর্কটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে, এবং এটা ভাই বোনের শুধু সম্পর্ক ছিল এটা অনেকে মানতে চান না, এবং এটা বেশ কিছুটা ভাবা জায়গাও রয়েছে। ডরোথি দাদাকে প্রচণ্ড রকম ভালোবাসতেন, শুধু বোনের জায়গা থেকে নয়, ভালোবাসাটা অন্য রকমেরও ছিল। তো যাই হোক না কেন, ডরোথি এই ভিজিটেও তার সঙ্গে ছিলেন।
আমরা সেই রেফারেন্সটা পাবো। এবং ডরোথির প্রেজেন্সটা কিন্তু এই ভিজিটটাকে বা ওর আগের ভিজিটটাকেও স্পেশাল করে তুলেছে। ওকে, তো অ্যাকচুয়ালি বর্তমান ভিজিটের সাপেক্ষে আমরা অতীতটাকে দেখবো, আবার অতীতের সাপেক্ষে বর্তমানটাকে দেখব। এখানে অতীত এবং বর্তমান দুটো যে এক্সপিরিয়েন্স একে অপরের কাছে যেন মিরর লাইক, কমপ্লিমেন্টারি এবং জাস্টিফাইং, এটা মাথায় রেখো। ওকে, তো এইখানে আমরা এবারে চলে যাচ্ছি আসল আলোচনায়। 5 years হ্যাভ পাস্ট, 5 বছর কেটে গেছে। 5 summers, 5টা গ্রীষ্ম কেটেছে, উইথ দ্য লেংথ অফ 5 লং উইন্টার্স। তো লম্বা শীত, আমরা জানি ইউরোপিয়ান সার্কেলে, বিশেষ করে ইংল্যান্ডে শীতটা খুব লম্বা হয়। তো লম্বা লম্বা 5টা উইন্টারের যে ডিউরেশান, সেই ডিউরেশান তার সঙ্গে 5টা সামারও কেটে গেছে। ঠিক আছে, তো 5 বছর কেটে গেছে। অ্যান্ড অগেইন আই হিয়ার দিস ওয়াটার্স, এবং আমি আবারও এখানে শুনতে পাচ্ছি এই জলের শব্দ। ওয়াটারের প্লুরাল হয় না, কিন্তু ওয়াটার্স বলতে এখানে ফ্লো হয়তো ওখানে 2-3টে রয়েছে, যেগুলো আমরা ধারা বলি, সেটাকে বোঝাতে চেয়েছেন। অথবা ঝর্নার যে কলকল ধ্বনি, সেখানে তার প্রেজেন্সটা কবির মনে হচ্ছে যে একাধিক প্রেজেন্স রয়েছে। সো এগেন আই হিয়ার, ঝর্না বলতে অ্যাকচুয়ালি ওখানে নদীর যে গতিপথটা, আমি এটাই বলতে চাইছি আর কি। অ্যান্ড এগেন আই হিয়ার দিস ওয়াটার্স রোলিং ফ্রম দেয়ার মাউন্টেন স্প্রিংস, ইয়েস, যেগুলো ঝরে ঝরে পড়ছে, গড়িয়ে জলটা পড়ছে তাদের যে মাউন্টেন স্প্রিং, পাহাড়ি ঝর্ণা রূপ। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফ্লোয়িং ডাউন, রোলিং ডাউন মিনস, এখানে রোলিং মানে ফ্লোয়িং ডাউন ফ্রম দ্য মাউন্টেন স্প্রিংস, পাহাড়ি ঝর্ণা থেকে যে জলগুলো গড়ে পড়ছে, ঝর্ণা রয়েছে, একই সঙ্গে নদী রয়েছে, জঙ্গল রয়েছে, অ্যাবি রয়েছে, সব মিলে জায়গাটা একটা অসাধারণ ভিজিটিং প্লেস। উইথ এ সফট ইনল্যান্ড মারমার, এবং আমরা একটা মারমারিক সাউন্ড শুনতে পাচ্ছি, এবং সেই সাউন্ডটা কিন্তু ইনল্যান্ড, সমুদ্রের কাছাকাছি, নদী যেখানে সমুদ্রে মিট করে আর দ্য মাউথ অফ দ্য রিভার, সেখানে একটা মারমারিং সাউন্ড হয়। বাট দ্যাট ভেরি মারমারিং সাউন্ড ইজ কজড বাই দ্য ক্ল্যাশ অর কনফ্লিক্ট বিটুইন দ্য river flow or flow of the river and the flow of the sea or ocean currents, অর্থাৎ সমুদ্র স্রোত এবং নদীর স্রোতের যে একটা ক্ল্যাশ ঘটে, সেই জন্য একটা মারমারিং সাউন্ড হয়। সেটা কিন্তু ইনল্যান্ড নয়, ওটা তো মাউথের কাছাকাছি, তাই না? তো এটা অনেক অন্তর্বর্তী একটা শব্দ। ইনল্যান্ড এখানে এই অর্থে বোঝানো হয়েছে যে অনেক ভেতর, এবং সাউন্ডটা আবার ইনল্যান্ডে আরেকটা জিনিসও ইমপ্লাই করে, বেশ গুরুগম্ভীর একটা শব্দ, মারমারিং সাউন্ড শোনা যাচ্ছে। ওয়ান সেকেন্ড ডু আই বিহোল্ড, আই ডু বিহোল্ড, মানে আমি আবারও দেখছি। এখানে ডুটা ফর দ্য সেক অফ এমফ্যাসিস, জোর দিয়ে বোঝানোর জন্য আমরা এক্সট্রা ডু ব্যবহার করি, এটা অনেকেই আমরা জানি। ওয়ান সেকেন্ড আবারও দেখতে পাচ্ছি দিজ স্টিফ অ্যান্ড লফটি ক্লিপস, স্টিফ মানে খাড়া, ওকে, আর লফটি অনেক উঁচু। অ্যাকচুয়ালি আমরা যেগুলো প্রিসিপিটাস অর্থাৎ বেশ খাড়া এবং বেশ উঁচু পাহাড়, সেই পাহাড়গুলোকে আমরা একটা সম্ভ্রমের চোখে, অবাক হওয়ার চোখ নিয়ে দেখি। তো আমি আবারও দেখতে পাচ্ছি এই সমস্ত খাড়া পাহাড়গুলোকে, দ্যাট অন এ ওয়াইল্ড সেক্লুডেড সিন, এবং চারদিকে অদ্ভুত সেক্লুশন, নির্জনতা। আজকালকার ট্যুরিজমের বাড়বাড়ন্ত যুগে কোনো ভার্জিন নেচারস্কেপও নেই, আর সকল ট্যুরিস্টদের চেঁচামেচিতে কথাবার্তাতে কোনো সেক্লুডেড প্লেস পাওয়াটাই খুব চাপের। তো এক্স্যাক্টলি তখন কিন্তু সেক্লুশন ছিল। তো এই যে লফটি ক্লিপগুলো এরকম একটা সেক্লুডেড সিনের প্রেক্ষাপটে, আগেনস্ট দ্য ওয়াইল্ড, বন্য একটা সেক্লুডেড একটা দৃশ্যের প্রেক্ষাপটে ইমপ্রেস করছে, মনকে প্রভাবিত করছে, এবং মনের মধ্যে তৈরি করছে। ইমপ্রেস মানে অ্যাকচুয়ালি মনকে প্রভাবিত করা, অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেট ইন দ্য মাইন্ড সাম থটস অফ মোর ডিপ সেক্লুশন, এমন কিছু ভাবনা, যে ভাবনাগুলো কিন্তু মানুষের মনকে বিক্ষিপ্ত করছে না, সেই ভাবনাগুলো অনেক বেশি ডিপ ফিলসফিক্যাল থটস, যেগুলো আরও বেশি করে সেক্লুডেড একটা অবস্থার দিকে ঠেলে দিচ্ছে মানুষের মনকে। অর্থাৎ এইখানে এসে দাঁড়ালে মানুষের মনের মধ্যে কিন্তু তুচ্ছ সাংসারিক পার্থিব ভাবনাগুলো থাকবে না, অনেক গভীরতর জীবন, জগৎ জীবন সম্পর্কে অনেক গভীরতর ইস্যু নিয়ে মানুষের মনে ভাবনা চিন্তাগুলো আসবে। তো অ্যান্ড কানেক্ট দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই, এবং ল্যান্ডস্কেপকে অর্থাৎ ভূমিরূপকে যেন কানেক্ট করেছে ওই যে আকাশের যে কোয়াইটনেস, ধীর শান্ত আকাশ, তার কোয়াইটনেসের সঙ্গে মাটির কোয়াইটনেসকে যেন একটা ব্রিজিং করেছে এই পাহাড়গুলো, যেন সেতু বন্ধ করেছে। দ্য ডে ইজ কাম, যেখানে হ্যাজ অর্থে বসছে, সেই দিনটা আবার এসে গেছে। হোয়েন অগেইন রিপোজ, আবারও আমি বিশ্রাম নিচ্ছি। এর আগের বারও তাই হয়েছিল, এখানে এসে বিশ্রাম নিয়েছিলাম। হিয়ার আন্ডার দিস ডার্ক সাইকামোর, সাইকামোর এক ধরনের সবুজ পাতাবহুল গাছ, কোথাও কোথাও এটাকে ম্যাপল ট্রি টাইপ একটা বলা হয়েছে, কোথাও আবার বলা হয়েছে ইটস এ কাইন্ড অফ ফিগ ট্রি। তো যাই হোক না কেন, এটা একটা সবুজ পাতায় ছাওয়া গাছ এবং বেশ মোটা গুঁড়িওয়ালা। তার নিচে আমি এর আগেবারেও বিশ্রাম নিয়েছিলাম, আবারও এসে আজকে বিশ্রাম নিচ্ছি। আই এম টেকিং রিপোজ, আই এম টেকিং রেস্ট অ্যান্ড ভিউ দিস প্লটস অফ
কটেজ গ্রাউন্ড, কিছু দূরে কিছু কটেজ রয়েছে, কটেজের সংলগ্ন যে জমিগুলো রয়েছে, ঠিক আছে, অ্যাডজাসেন্ট টু দ্য কটেজেস, সেই প্লটগুলো বা সেই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি। দিচ অর্চার্ড টাফটস, টাফটস মানে ক্লাস্টার, আর অর্চার্ড মানে আমি জানি মূলত ফলের বাগান, ওকে, ফ্রুট গার্ডেন। তো তার যে গুচ্ছ গুচ্ছ বাগান যেখানে রয়েছে, যে বাগানগুলো মেনটেন করে ওই বাড়ির লোকজন, এটা আমরা গেস করে নিতেই পারি, সেগুলো আবারও দেখতে পাচ্ছি। হুইচ অ্যাট দিস সিজন, যে অর্চার্ডগুলো এই ঋতুতে, উইথ দেয়ার আনরাইপ ফ্রুটস, ফ্রুট গার্ডেনে ফল ধরেছে। কিন্তু যখন ইনি আসছেন তখন জুলাই, ফল পাকার সিজন আসেনি, আগস্টের থার্ড উইক থেকে মোটামুটি রাইপেনিং সিজনটা শুরু হবে এবং হারভেস্টিং সিজন শুরু হবে। কিন্তু এখন যেহেতু আনরাইপ, ফলগুলোর কালার হচ্ছে গ্রিন। সো হুইচ অ্যাট দিস সিজন, যে বাগানগুলো এই সিজনে, উইথ দ্যার আনরাইপ ফ্রুটস, তাদের কাঁচা ফলগুলো সহ, আর ক্ল্যাড ইন ওয়ান গ্রিন হিউ, তারা যেন ড্রেস পরেছে, কিসের ড্রেস, একটা গ্রিন কালারের হিউম্যান কালার পোশাক পরে রয়েছে, গাছগুলো সবুজ, ফলগুলো সবুজ, সব মিলিয়ে একটা অদ্ভুত গ্রিনিশ অ্যাটমসফিয়ার। অ্যান্ড লুজ দেমসেলভস আমিড গ্রোভস অ্যান্ড ক্রপস, এবং হারিয়ে ফেলছে যেন, কারা হারিয়ে ফেলছে, দি স্পট কটেজ গ্রাউন্ড, প্লটস অফ দ্য কটেজ গ্রাউন্ড, তারা যেন হারিয়ে ফেলছে নিজেদেরকে আমিড গ্রোভস অ্যান্ড ক্রপস। গ্রোভস মানে আমরা জানি যেখানে কিছু গাছপালা, জঙ্গলের মতো পরিবেশ তৈরি করেছে, কিছু দূরে আবার জঙ্গলের পরিবেশ শুরু হয়ে গেছে, বড় বড় গাছ, গ্রোভস, ছোটো ছোটো গাছের যে ঝোপঝাড়, ঠিক আছে, ক্রপস মিনস ওই যে থিকেটস, তার মধ্যে গিয়ে জমিগুলো হারিয়ে গেছে যেন। অর্থাৎ এখানে যারা একটু জঙ্গল টঙ্গল পরিষ্কার করে চাষবাস করেছে, সেই জমিতে ফলের গাছ হয়েছে, ফল ফলেছে, যেগুলো এখনও পাকেনি, সবুজ পুরো গাছটা হয়ে আছে, পাতা ফল সব কিছু, এবং সেই ফলের বাগানের জমিগুলো গিয়ে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে মিশে গেছে, ওকে, নিজেদেরকে হারিয়ে ফেলছে। অ্যান্ড ওয়ান্স এগেন আই সি দিস হেজ রোজ, এবং আবারও একবার আমি দেখতে পাচ্ছি এই সমস্ত হেজ রোগুলো। হেজ রো হচ্ছে জমির বাউন্ডারিতে মূলত, বা রাস্তার পাশে অনেক সময় আমরা দেখি কিছু ঝোপঝাড় টাইপের গাছকে ছাঁটাই করে, ছাঁট মেরে বেড়া হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। এই জীবন্ত বেড়াগুলোকে হেজ রো বলা হয়, সারিবদ্ধ হেজ। হেজ মানে ঝোপঝাড় টাইপের ছোটো ছোটো গাছগুলোকে প্রপারলি ছাঁটাই করে যখন আমরা দুদিকে বাটাম টাইপের জিনিস দিয়ে তাকে ফেন্সিংয়ের কাজে ব্যবহার করি, তাকে আমরা হেজরো বলি। তো এই সমস্ত হেজরোগুলো আমি আবার দেখতে পাচ্ছি, হার্ডলি হেজরো, তবে সেগুলোকে কদাচিৎ, হার্ডলি মানে কদাচিৎ হেজরো বলা যাবে। হ্যাঁ, হেজরো বলছি, তবে কদাচিৎ সেগুলোকে হেজরোর মতো মনে হচ্ছে, কারণ লিটল লাইন্স অফ স্পোর্টি উড রান ওয়াইল্ড, ছোটো ছোটো খুব স্পোর্টি মানে কুইকলি গ্রোয়িং যে সমস্ত গাছপালা, সেগুলো অনেক দিন ছাঁটাই হয়নি, ফলে তাদেরকে দেখে মনে হচ্ছে যেন এলোমেলো হয়ে যাওয়া, এখন আর হেজরোর প্রপার শেপে নেই, বরং দেখে মনে হচ্ছে লিটল লাইন্স, ছোটো ছোটো সারি, কিসের না, অতি দ্রুত বর্ধনশীল, স্পোর্টি মানে দ্রুত বর্ধনশীল, কুইকলি গ্রোয়িং, ওকে, স্পোর্টিভ উড রান ওয়াইল্ড, রান ওয়াইল্ড মানে ওয়াইল্ডলি রান, এলোমেলো যেগুলো রান করেছে সেই রকম ছোটো ছোটো জঙ্গলের মতো মনে হচ্ছে, ওকে, লিটল উড, স্পোর্টিভ লিটল উড। দিস প্যাস্টোরাল ফার্মস, আবার দেখতে পাচ্ছি ওই যে গ্রাম্য ফার্ম হাউসগুলোকে, ঠিক আছে, খামার বাড়িগুলোকে, গ্রিন টু দ্য ভেরি ডোর, যে ঘরগুলো একদম দরজা পর্যন্ত সবুজ, মানে যেখানে চাষবাস হয়েছে, চাষ তো রয়েছে, সঙ্গে সঙ্গে ঘাসে ঢাকা হয়ে একদম দরজা পর্যন্ত যেন সবুজ একটা আভা, ঠিক আছে, গ্রিন টু দ্য ভেরি ডোর। অ্যান্ড রিডস অফ স্মোক সেন্ট আপ, কোথাও একটা দেখা যাচ্ছে একটু দূরে হয়তো ধোঁয়া, হৃদ কুণ্ডলি পাখি, মালার মতো পাখি পাখি, কুণ্ডলি পাখি পাখি উঠছে, কার্লিং করে করে ধোঁয়া উপরে উঠে আছে, রিডস যেন ধোঁয়ার মালা, গোয়িং আপ, সেন্ট আপ মিনস কেউ যেন ওগুলোকে পাঠিয়ে দিচ্ছে ওপরে, ইন সাইলেন্স, তবে নীরবতার মধ্যে। অ্যাকচুয়ালি কোথাও আগুন লাগলে যদি দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তখন হইচই হবে, বা মানুষ যদি আগুন লাগায়, আগে শিকারের পারপাসে আগুন লাগানো হতো, জঙ্গলের প্রাণীদেরকে তাড়িয়ে বের করে আনার জন্য, সেখানেও চিৎকার চেঁচামেচি হয়, বিভিন্ন জিনিসপত্র বাজানো হয় যাতে প্রাণী ভয় পেয়ে ছুটে বেরিয়ে আসে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি নেই, সাইলেন্ট একটা পরিবেশ। তার মানে কী হতে পারে, দেখা যায় ফ্রম অ্যামাং দ্য ট্রিজ, ওই গাছগুলোর মধ্য থেকে, উইথ সাম আনসার্টেন নোটিস, যেটা নিশ্চিতভাবে দেখা যাচ্ছে না, ঠিকঠাক দেখা যাচ্ছে না ওখানে কি, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য স্মোক, স্মোক মানে ওখানে ফায়ার রয়েছে, তো আগুন ধোঁয়ার উৎস কি আমরা দেখতে পাচ্ছি না, উনি দেখতে পাচ্ছেন না, আমরা বলতে দ্য পোয়েট, অ্যাজ মাইট সিম, এবং যেটা মনে হতে পারে, বা অ্যাকচুয়ালি হি গেসেস দ্যাট ইট মে বি সাম ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স আর দেয়ার অ্যান্ড কুকিং দেয়ার ফুড, জিপসি টাইপের যারা ভবঘুরে সম্প্রদায়, তারা হয়তো জঙ্গলের মধ্যে কোথাও কাঠপাতা কাঠকুটো জোগাড় করে নিয়ে রান্নাবান্না বসিয়েছে, হতে পারে। দেয়ার ইজ এ গ্রুপ অফ ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স ইন দ্য হোমলেস উডস, ওখানে তো বাড়িঘর খুব একটা কারণ নেই, জঙ্গল, তাহলে ওখানে আগুন জ্বালাবে কেউ, তাহলে হতে পারে ভবঘুরের দল, অর অফ সাম হারমিটসকে, অথবা হতে পারে ওখানে কোনো একজন সন্ন্যাসী রয়েছেন,
যার গুহা মানে তাহলে পাহাড় রয়েছে, ঝর্ণা রয়েছে, জঙ্গল রয়েছে, অ্যাবি রয়েছে, সব মিলে অসাধারণ একটা জায়গা। এবং সেই পাহাড়ের কোনো গুহায় কোনো সন্ন্যাসী হয়তো বসে রয়েছেন ধুনি জ্বালিয়ে, বাই হিজ হোলি ফায়ার দ্য হারমিট সিটসেল, এবং সেখানে হারমিট একা বসে রয়েছেন। অ্যাকচুয়ালি ইংল্যান্ডে হারমিটের দেখা পাওয়া যাবে, এটা খুব অপ্রত্যাশিত একটা ব্যাপার। ইনফ্যাক্ট আমরা যে সময়টা কথা বলছি 1798, তখন অবশ্যই ভারতে ইংরেজরা চলে এসেছেন। হতে পারে ওয়ার্ডসওয়ার্থ ওই সমস্ত সোর্স অফ নিউজ থেকে জেনেছেন যে ভারতে হারমিট থাকেন। এটা অ্যাকচুয়ালি একটা ওরিয়েন্টাল টাচ। কিন্তু ইংল্যান্ডে পাহাড়ের গুহায় হারমিট থাকবেন, এটা একটু দূর কল্পনা। ইনফ্যাক্ট তার ওই যে নলেজ অফ দ্য ইন্ডিয়ান যে সমস্ত হারমিটস বা তাদের যে সমস্ত স্পিরিচুয়াল লাইফ, সেই সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়তো ছিল, সেইটাকে তিনি এখানে কাজে লাগিয়েছেন। ঠিক আছে, ভ্যাগ্রেন্ট ডোয়েলার সেটা ঠিক আছে, কিন্তু হারমিট বসে রয়েছেন ওখানে, এটা মানতে একটু কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি এটা মেবি দ্যাট ইজ দ্য প্রজেকশন অফ ওয়ার্ডসওয়ার্থ নলেজ অ্যাবাউট দ্য ইন্ডিয়ান স্পিরিচুয়াল কালচার অফ দ্য হারমিটস। তো আজকের এই শুরুর ক্লাসটাতে আমি এখানেই থামবো, এবং এরপরে আমরা চেষ্টা করব দুটো ক্লাসে কবিতাটাকে শেষ করতে। যতটা সম্ভব তাড়াতাড়ি আমি যাওয়ার চেষ্টা করব, কিন্তু এই কবিতাটা এতটাই ইনডেপথ অ্যানালাইজ করতে হয়, নাহলে বোঝা যাবে না। দুটো জায়গায় হয়তো 3টে ক্লাসও লাগতে পারে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। আশা করি এতটা যা বললাম তোমাদের সবার কাছে পরিষ্কার হয়েছে, এবং এটা যদি মাথায় থাকে পরবর্তী অংশটা বুঝতে খুব সুবিধা হবে। ওকে, এবং কবিতার যে ফিলসফিক্যাল পার্টটা কিন্তু এরপর থেকে শুরু হবে। ঠিক আছে, আমরা মোটামুটি প্রাথমিক যে পর্বটা পেলাম সেখানে একটা নেচার্স ডেসক্রিপশন পেয়েছি, এবং এটাকে ধরে নিতে পারো একটা গ্রাউন্ড ওয়ার্কটা রেডি হলো ফর দ্য ফাইনাল অ্যাকশন টু বি এক্সপোজড। ওকে, যাই হোক, নো টুডে, সো স্টে ওয়েল, stay connected, meet you all in the next classes. Thank you.